বেরোনোর আগে ফেসবুক আমাকে একটা রিমাইন্ডার দিল। গত বছর সিলেট ট্যুরে যখন গেলাম এন্টর্ক নিয়ে, ডিবির হাওরে গিয়ে যখন এন্টর্কের উপর বসে ছবি তুলছিলাম, তো ওই ছবিগুলো হঠাৎ করে মনে করাই দিল ফেসবুক যে 1 বছর আগের মেমোরি। আমরা এখন আগাচ্ছি ডিবির হাওরের দিকে। ডিবির হাওর, এটা অবশ্য লাল শাপলার বিল নামেও পরিচিত। দুইটা দেশের সীমারেখায় দাঁড়ানো, এটা একটা অন্যরকম ফিলিংস। ওদিক থেকে বর্ডার গার্ড বাংলাদেশ, এখানে লাস্ট একটা কোয়ার্টার আছে। এই ওয়াচ টাওয়ারটাই হচ্ছে সীমানা, ঠিক আছে, এর উপরে ইন্ডিয়া। ডিবির হাওর থেকে জাফলংয়ের দূরত্ব 14 কিলোমিটার মতো। আশা করছি আধা ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। এই অংশটুকু যেটা দেখলেন সেটা ছিল আমার লাস্ট ইয়ারে সিলেট ডিভিশন ট্যুরে যখন গিয়েছিলাম তখনকার একটা অংশ আর কি। আর এটা দেখানোর একটা কারণ আছে। ব্লগের বাকি অংশে আপনাদেরকে যা দেখাবো সেটার সঙ্গে এটা রিলেটেড। ট্যুর ব্লগগুলোতে আসলে অনেক হিউজ একটা এফোর্ট থাকে। এই ব্লগটা এডিট করতে বসে ওই অংশটুকু কাটতে গেলাম, তখন আমার কাছে ওই মোমেন্টটাতে মনে হচ্ছিল যে আমি বোধহয় ওই জাস্ট ওই সময়টাতে আছি। চলেন এবার ব্লগের বাকি অংশে যাই। টিভিএস এর একটা টেস্ট রাইডে আমি ইনভাইটেড ছিলাম, তো সেখানে গিয়ে যে ঘটনাটা আমার চোখের সামনে ঘটে সেটা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, তাই আজকের ব্লগটা সাজিয়েছি। টিভিএস কিন্তু সবসময় তাদের ইভেন্টগুলোর ব্যাপারে বেশ কশাস থাকে। আমি যতটুকু দেখেছি প্রত্যেকটা জায়গায় অনেক পরিপাটি এবং গোছানো প্রি প্ল্যান্ড ওয়েতে সবকিছু করার চেষ্টা করে। আমি সকালে এসে জিজ্ঞেস করি সন্ধ্যাবেলা আপনারা দেখে সম্পূর্ণ ইন্সপায়ার্ড। আমি বাংলাদেশ ব্যাংকে আছি। মানে এন্টর্কে স্টার্ট করার পর ফার্স্ট যে জিনিসটা আমার মানে জোস লাগে সেটা হচ্ছে এইবার আমি এই যে টেস্ট রাইডের যে স্পটটা ছিল, স্পটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি হঠাৎ হতভম্ব হয়ে যাই। বিকজ যে জায়গাটায় এই টেস্ট রাইড আয়োজন করা হয়েছে সেটা আসলে কোনোভাবেই টেস্ট রাইডের উপযুক্ত একটা প্লেস না। কারণ একটা খেলার মাঠ, মূলত প্রথমত হচ্ছে খেলার মাঠে সবাই খেলছে ওপেনলি, ফুটবল এসে উড়ে এসে লাগছে, ক্রিকেট বল উড়ে এসে লাগছে। তার থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে গ্রাউন্ডে এই টেস্ট রাইড আয়োজন করা হয়েছিল সম্পূর্ণ বালির ভেতরে। আমি না টানতেই পারতেছি না, ভয় লাগতেছে টানলেই। কারণ এই যে ব্রেক করলে পরে স্কিড করতেছে, নিচে তো পিচ ঢালাই নাই, সব বালু। কর্নারিং করতে গিয়ে অনেকেই ঠুসঠাস পড়ে গেছে আর কি। তো একটু উইগোটা চালায় দেখে। এখানে সারাক্ষণ ভয় হচ্ছে কোন সময় স্লিপ করে পড়ে যায়। গ্রাউন্ড সিলেকশনটা একেবারেই ঠিক হয় নাই। কেউ হচ্ছে একটুখানি গিয়েই ঠাস করে চিত হয়ে পড়তেছে। মানে খুব কম সংখ্যক মানুষ দেখেছি যারা স্কিড করে পড়ে যায় না। ওইখানে পড়ে যাওয়ার পরে তাদের এক্সপ্রেশনটা হচ্ছে স্কুটার কেনা যাবে না, বিকজ স্কুটারের চাকা ছোট, দ্যাটস ওয়াই এটা স্কিড করে। তারা যে স্কিড করছে তার মেইন কারণটা যে ওই গ্রাউন্ডটা, এটা তো আসলে তারা বুঝতে পারছে না, বাট ভেহিকেলটাকে অযথা তারা ব্লেম করছে। তো পরে আমি আসলে আয়োজক, ওখানে যারা ছিলেন উপস্থিত, তাদেরকে আমি বললাম যে আপনারা এই জায়গাটা কিভাবে সিলেক্ট করলেন। সম্ভবত 110 বা 120 জন টেস্ট রাইড করেছে। আমি যেদিন গিয়েছিলাম ওই দিন সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত। চিন্তা করে দেখেন তাহলে এই 100 জন থেকে আরও কতজন মানুষ নেগেটিভ ধারণা নিতে থাকবে শুধু। আমার এরপরে টিভিএসের ব্র্যান্ড টিমের সঙ্গেও কথা হয় টিভিএসের অফিসে, তখন তারা যে ব্যাপারটা আমাকে এক্সপ্লেইন করে সেটা হচ্ছে যে ঢাকা শহরে মাঠ পাওয়া খুব কঠিন ব্যাপার এরকম ইভেন্ট করার জন্য আর কি। আমাদের তো এমনিতেও এরকম কোনো ট্র্যাক নেই যেখানে আপনি রাইড করতে পারবেন। আর ওপেন রাস্তায় তো আপনি একজন নতুন মানুষকে ছেড়ে দিতে পারেন না টেস্ট রাইডের জন্য। তবে এন্টক রেস এডিশন যখন লঞ্চ হয় ওই সময় যে ভেন্যুটা ছিল পুরনো, সম্ভবত ওটা হচ্ছে কোক ফ্যাক্টরি মিরপুরে, ওই গ্রাউন্ডটা ছিল একদম পারফেক্ট টেস্ট রাইডের জন্য। ওরকম কোনো গ্রাউন্ড যদি হইতো তাহলে পরে খুব ভালো ছিল। হাইলি রিকোয়েস্ট করব কখনোই শুধুমাত্র ইভেন্ট করতে হবে বলে একটা প্লেসে কোনো রকমভাবে না করে
পারফেক্ট একটা গ্রাউন্ড তৈরি করে তারপরে টেস্ট রাইডের আয়োজন করা উচিত। স্কুটার মার্কেট এখনও ছোট, ফিউচার ইজ দেয়ার। অলরেডি সরকারের নীতি নির্ধারকেরা বুঝতে শুরু করেছেন যে স্কুটার মোর সেফ একটা ভেহিকেল অ্যাজ এ কমিউটার, অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্টের উচিত এটাকে আরও বেশি করে প্রমোট করা। 3 বছরের স্বপ্ন বোধহয় এতদিন পরে এসে পূরণ হচ্ছে। ইনফ্যাক্ট যতগুলো ব্র্যান্ড বাংলাদেশে আছে এক্সিস্টিং, তারাও তো আসলে স্কুটারের ব্যাপারে একদমই উৎসাহী ছিল না ওই সময়টাতে। এখনও তো খুব একটা যে হয়েছে তা কিন্তু না, এখনও কিন্তু অনেক পিছিয়ে আছে তারা স্কুটারের ব্যাপারে। তবে রিসেন্টলি কাজ শুরু হয়েছে, রিসেন্টলি অনেক প্রমোশনাল অ্যাক্টিভিটিস হচ্ছে। আজকে আমার এই এপিসোডটা সামনে আনার মেইন কারণটা ছিল হচ্ছে এটা যে ওই দিন যদি 100 জন মানুষ টেস্ট রাইড দিয়ে থাকেন, তারা যে রং কনসেপ্টটা নিয়ে ফিরে গেছেন ওখান থেকে, আমি কাইন্ডলি বলবো আপনারা যদি সুযোগ পান পরবর্তীতে ফ্রেন্ড সার্কেল বা কারু স্কুটার নিয়ে একটা শক্ত অ্যাটলিস্ট মাটি হলেও সেটা যেন শক্ত মাটি হয়, ঠিক আছে? বালির মধ্যে কখনোই চালানোর চেষ্টা করবেন না। বালির মধ্যে তো একজন এক্সপার্ট রাইডার চালাতে গেলেও পড়ে যাবে। আমার নতুন স্টুডিওতে শিফট হওয়ার পরে প্লাস সবটা একসাথে হওয়ার কারণে এখন অনেকের সঙ্গে আমার দেখা হয়, যেটা আগে হতো না। রোহন ভাই আজকে আসছেন আমার সঙ্গে মিট করার জন্য। উনি স্কুটার চালাচ্ছেন মাত্র 40 কিলো হয়েছে, হ্যাঁ, ফার্স্ট স্কুটার ওনার। আর উনি চালাচ্ছেন ইয়ামাহা রেজেডার 125 সিসি, রাইট? আমি প্রথমে একটা ইলেকট্রিক সাইকেল কিনি, ওইটা কেনার পরে ওইটা নিয়ে মোটামুটি আমি অফিসে আসা যাওয়া করি। হঠাৎ করে একদিন রাত্রে দেখি আপনার একটা ব্লগ, ওইটা দেখার পর ওইখান থেকে আমি ইন্সপায়ার হই যে না, আমি একটা স্কুটার কিনবো। আর আপনার বিভিন্ন ব্লগ দেখতে থাকি, চিন্তা করি যে না, একটু অরণ্য ভাইয়ের সাথে দেখা করবো, কোন স্কুটারটা আমি নিব, এইটা একটু ওনার কাছ থেকে সাজেশন নিব। এই সাজেশন নেওয়ার জন্য প্রায় 1 বছর ধরে চেষ্টা করি ওনার সাথে মিট করার জন্য। উনি এখন আজকে এসে যখন বলছে ভাই 1 বছর চেষ্টা করার পর আপনার সঙ্গে আজকে দেখা করার সুযোগ হচ্ছে, এটা আমার আফসোস। যেমন ফেসবুকের ইনবক্সে অনেক টেক্সট আসে, যেটা আমার অজান্তেই ওটা মিস হয়ে যাচ্ছে। আমি হয়তো শুটিংয়ে আছি, ওদিক দিয়ে কন্টিনিউয়াসলি টেক্সট এসে বসে আছে। কাজের মধ্যে থেকে কতটুকুই বা ফ্রি টাইম পাচ্ছি, হয়তো 1 ঘন্টা আধা ঘন্টার জন্য ফ্রি না, ওটা আসলে কাজেরই পার্ট। তখন গিয়ে না একসাথে বসে এতগুলো টেক্সটও তো পড়া যায় না। একটা টপিকে যখন আপনারা কেউ টেক্সট দেন আমাকে, হয়তো ওই কনভারসেশন করতে গিয়েও একটা সময় লাগে। রেজেটারটা কেন চুজ করছিলেন? ওইটা আমার খালাতো ভাই প্লাস আমার আম্মা বললো যে তুমি যখন একটা নিবাই, একটা ভালো দেখে একটা ব্যাংকারের সাথে যোগাযোগ হয়। উনিও ওই আগের ভার্সনটা চালায় আর কি, ইয়ামাহা রেস্ট্রিক্ট 113 সিসি যেটা। ওনার সাথে পরামর্শ করি, উনিও বলে যে না, আপনি 125টা নেন, এটা অনেক ভালো হবে আপনার জন্য। চিন্তা করি যে না, সবাই যখন বলতেছে তাহলে আমি ইয়ামাহা রেজেডার 125 স্ট্রিক্টালি যেটা, এটাই নিই। জোহান ভাই যখন আসছে, আমি এসে দেখলাম উনি দাঁড়িয়েছিলেন প্রায় ঘন্টাখানিক ওয়েট করছে। আই এম সো সরি ম্যান, আই এম সো সরি। কারণ ওই যেটা হয় আর কি, আমি শুটিংয়ে থাকি, এসে তারপর লাকিলি পাইলাম আমি ওনাকে। এমন তো হইতে পারতো যে উনি হয়তো বা অধৈর্য হয়ে চলেই গেল, দেখা হইল না, তখন আমার খারাপ লাগতো। লাকিলি দেখা হয়েছে। আজকে আরও একজন রাইডারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। একটা সাব্বির ভাই আসছিলেন মূলত কিছু সেফটি গিয়ার্স কেনার জন্য, হেলমেট, দেন গার্ডস, এই টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য। কত কিলো চালাইছেন? 35-40 কিলো। তারপরে বুঝতে পারতেছেন তো, মানে শোরুম থেকে বাসায় নিয়ে আসতে গেলে যে কিলোমিটারটা হয় আলটিমেটলি ওইরকম অবস্থা। অ্যান্ড সাবির ভাই এখন চালাচ্ছেন টিভিএস এন্টর্ক। হ্যাঁ, এন্টর্ক। অনেকগুলো স্কুটারই আপনার বসে দেখেছি বা ধরেন যাচাই করে দেখেছি, বাট এন্টর্কটা কেনার রিজন হচ্ছে এটার অ্যাগ্রেসিভ লুক, একটা অন্যরকম ভাইব আছে এবং এক্সস্ট সাউন্ডটাও একটু অসাধারণ। গিয়ার স্টেশন থেকে উনি হেলমেটটা কিনলেন, আইলেম হেলমেট। এই হেলমেটটা সম্পর্কে তো আপনাদেরকে একটু করে আগে বলছিলাম, আমেরিকান ব্র্যান্ড, প্যাডিং, শেল কোয়ালিটি অ্যান্ড যে অ্যারোডাইনামিক শেপ সব কিছু মিলাই হেলমেটটা আমার খুব ভালো লাগছে। টার্গেট ছিল গ্রাফিক্স রিলেটেড একটু নেওয়া, বাট হঠাৎ করে এটা আমার চোখ পড়ে, এটা আমার কাছে ভালো লাগে। সিঙ্গেল কালার এবং এটা আসলে আমার মাথার একটু বড় সাইজ, মানে এক্সেল সাইজ লাগে। এটা আমার ফিট হয়েছে আর কি, পারফেক্টলি ফিট হয়েছে। আপনি স্কুটারটা কিনতেছেন কিন্তু অনেক দাম দিয়ে, কিন্তু যখন আপনি আপনার হেলমেটটা যাচ্ছেন বা সেফটি গিয়ারে যাচ্ছেন, তখন খুঁজতেছেন সবচেয়ে কমের মধ্যে কোনটা পাওয়া যায়। আপাতত একটু কিনি, পরে আবার চালাই নিব, ভালো একটা কিছু কিনবো। অ্যাক্সিডেন্ট যখন হবে আমরা কখনোই জানি না কখন ঘটবে সেটা। আমরা একেবারে নুব যখন, তখনও হইতে পারে, আবার এক্সট্রিম প্রো রাইডার হয়ে গেছি, ধরেন 20 বছর চালাই ফেলছি, তখন গিয়েও হইতে পারে। অ্যান্ড এক মুহূর্তেরই কিন্তু ব্যাপারটা অনেকের খারাপ লাগে। ফুল ফেস হেলমেট পরতে গেলে বলে যে মাথা ঘেমে যায়,
অস্বস্তি লাগে, জাস্ট একটা সপ্তাহ বা 5-6 দিন পড়লে দেখবেন যে শুয়ে গেছে। সাব্বির ভাই গিয়ার্স নিয়ে হ্যাপি? হ্যাঁ, গিয়ার্স নিয়ে হ্যাপি। আমার আরেকটা জিনিস নেওয়া বাকি আছে, নি গার্ডের এলবো গার্ড। আরেকটা হচ্ছে আমার এই ছোট ভাইটা, আর ওর নাম হচ্ছে বাঁধন। ওকে হচ্ছে আর যে বাঁধন নামে চিনে, মিউজিশিয়ান বাঁধন নামে চিনে, হ্যাঁ সে একজন কম্পোজার অলসো। আর ওর সঙ্গে হচ্ছে ওর বিলাভড ওয়াইফ, দুজনেরই কিন্তু বাইক আছে। লাস্ট দিন ও আসছিল, এসে হেলমেট তারপর আরো কিছু অ্যাক্সেসরিজ নিয়ে গেল যে ভাই ট্যুরে যাচ্ছি, বান্দরবন ট্যুরে যাচ্ছি। মেইন টার্গেটটা ছিল তমাতুঙ্গি, যে তমাতুঙ্গির ওই পর্যটন স্পটটাতে যাব, যেটা কমপ্লিট হয়নি এখনো, মাত্র উদ্বোধন হয়েছে। মানুষজন দেখলাম খুবই কম যায়। সুপার এক্সপিরিয়েন্স ছিল। এই যে আমার পিছনে তো পিলিয়ন মনি ছিল। বউ যখন রাইডার হয় তখন কিন্তু আর একটা প্যারা আছে, ঘাড়ের কাছে বসে কিন্তু বাইক চালায়। কারণ যখন মন নিচ্ছে আমি ওকে এরকম একটু এরকম করে ধরছে না, মোড় ঘোরার সময় যেরকম মনে করেন ক্লাস চাপে ধরতেছি, ও আমার এখানে ক্লাস চাপে ধরে। চিন্তা করছেন মানে আপনার ওয়াইফ যদি আসলে রাইডার হয় তাহলে পিলার হিসেবে না নেওয়াই ভালো। আমি ওকে সবসময় বলি পিছে বসে বাইকটা চালায়ও না, আমি বাইক চালাচ্ছি। রাস্তাটা এতটা টার্নিং ছিল এবং আমার ইচ্ছা ছিল এই ধরনের কোনো একটা জায়গায় আসলে বাইক নিয়ে আমার ট্রাভেল করা। আমি এই জন্য খুব এনজয় করছি, ও মেইনলি ভিউ এনজয় করছে। আমি ওকে বেশি ভিউ এনজয় করতে দেইনি, কারণ হচ্ছে ও এদিক ওদিক তাকায়, আমি তো ভয় পাই, এত নিচে যাচ্ছে বাইক, ওমা আমি না পড়ে যাই বলে। তো উপরে যে উঠছি মানে এটা সার্থক মনে হয়েছে, তাই না? তমাতুঙ্গি বিশেষ করে আমার দেখা এই পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা। মনে করেন এরকম নামতেছি আমি, এই পাহাড় থেকে আরেকটা আই লেভেল বরাবর আমার আরেকটা পাহাড় দেখতেছি আমি, ঠিক আছে? মানে এই জিনিস মানে অনেক সময় মনে হয়েছে ইচ্ছা করে যে বাইকটা থামাই, বাট থামার মতো সিচুয়েশনও ছিল না। আর সবচেয়ে বড় কথা যে গ্যাজেট গুলো নিচ্ছি এগুলো খুব কাজে আসছে। যাওয়ার আগে কিন্তু এই হেলমেটটা আছে আমার কাছে, আমি যে পরছি আমার মানে এগুলো চামড়া ছেলে, বা যেমন আমি দেখাই যে নিয়ে আসছি, এটা হচ্ছে আমার আগের হেলমেট, এটাতে আমি অনেক ট্যুর করছি। বাট এটার হয় কি যে ভিতরে এই কুশন গুলো অনেক আমার গালে জ্বালা দেয়, গালে যে দাগ 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 এরকম হয়ে যায়। বাট এটার কুশনটা অনেক সুন্দর ছিল, অনেক সফট। হ্যাঁ অনেক সফট ছিল, প্লাস এয়ার সার্কুলেশনটা খুব ভালো ছিল। আর আরেকটা যেটা জিনিস আমি টেনশনে ছিলাম যে ওয়াইজারটা যেহেতু আমার হোয়াইট না, তো আমি টেনশনে ছিলাম যে রাতের বেলা তো যেহেতু সামনে আমার অনেক ট্র্যাক থাকবে, পাথর ধুলা অনেক কিছু উড়ে আসবে, তো এটা আসলে কতখানি আমাকে সেভ করবে বা আমি এই ভাইজার দিয়ে কতখানি দেখতে পারবো। বাট যেহেতু ফগ লাইট আমার আছে, এই জন্য এই ভাইজারটা একদম সুপার কাজ করছে। ফগ লাইট থাকে, স্ট্রং লাইট থাকে, তাহলে এই ভাইজার দিয়েও কোনো সমস্যা নাই। আমি কারণ থানচি থেকে যখন আমরা বান্দরবনে ফিরি ওই সময় মাগরিবের আজান হয়েছে, আমরা যখন নীলগিরি ক্রস করতেছি মাগরিবের আজান, অন্ধকার, হ্যাঁ ওই সময় আমি আমার ফগ লাইট দিয়ে এই ভাইজার দিয়ে আমি পাহাড়ে ওই রাস্তা চলেছি। পেঁচানো রাস্তা, তারপরে এত উঁচু এত নিচু, এটা কিন্তু এই ভাইজার লাগাই আমি ইয়া করছি, কারণ এটা তো চলছেই, পাহাড়েও চলছে, কোনো সমস্যা হয়নি। এটা জাস্ট একটু অভ্যস্ত হইতে একটু টাইম লাগে, এইটুকুই দেখছি। বাট একবার যখন চোখে ওই আলোটা সয়ে যায় তারপর সুপার। ট্রাভেলের সময় আমাদের জিনিসপত্র বহনের একটা থিওরি আছে, সেটা হচ্ছে কুরিয়ার থিওরি। আমরা আমাদের সব জিনিসপত্র কুরিয়ারে পাঠিয়ে দিই 2 দিন আগে, যেখানে যাই ওখানে গিয়ে রিসিভ করি। বাট এবার ট্যুরে একজন ভাইয়ের আসলে স্যাডেল ব্যাগ দেখছিলাম, ওইখান থেকে আমার মনের আসলে একটা ইচ্ছা জাগছে যে স্যাডেল ব্যাগ ইউজ করব, কারণ খুব আমাদের কাছে মনে হয়েছে যে জিনিসটা দেখতেও সুন্দর লাগে, ক্যারি করাও ইজি, আর ওই কুরিয়ারের ভেজাল যাইতে হয় না। তো এই জন্য আসলে আজকে আমাদের আশা। ভাবতে ভাবতেই হঠাৎ আমরা দেখি পেজে এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস, এটা বুঝি না, যেটা ভাবি হোম পেজে ওইটাই আসে, এবং আসলে হোম পেজে ওই দিনই আপনি এটা আপলোড দিছিলেন। এটা তো আসলে অ্যাভেলেবেল থাকে না আমাদের এখানে, অর্ডার করে বাইরে থেকে আনতে হয় আর কি। আমার আনানো ছিল, শেপটা সুন্দর লাগছে। আমি বলছি যে ভাইয়াকে বলো এটা যেন এইখানে এই যে এই 2টা চেন যদি খুলে দিই এটা বিশাল বড় হয়ে যাবে। আমি এবং একজন আমার সাথে, যেহেতু আমার ওয়াইফও যায়, একটা মেয়ের কাপড় তাহলে বুঝে নেন ভালো মতো, যেহেতু আটবে তার মানে ভিতরে প্রচুর জায়গা আছে। তো আমরা মেইনলি শ্রীমঙ্গল যাব আগামী মাসে, সেম এই কাপল সবাই যাচ্ছি, 5 জন আশা করি, এখন পর্যন্ত 5 জন কাপল যাব। তো এই জন্য ভাবলাম যে এটা কিছু জিনিস, কিছু অ্যাক্সেসরিজ আবার কিনে রেখে দিই স্টকে। আগের ট্যুরের ব্লগ আপলোড হয়ে গেছে, 2টা ব্লগ আপলোড হয়েছে। চ্যানেলের নামটা বলে দেন। হ্যাঁ, আমাদের চ্যানেলটা হচ্ছে কাপল বাইকার্স বিডি।
এইখানে হচ্ছে আপনারা ইউটিউবে যাবেন, সার্চ দিবেন কাপল বাইকার্স বিডি নামে, ওখানে গেলে আমাদের দুজন, আমরা স্বামী স্ত্রী দুজন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, খেতে যাই। যেমন ভাইয়ার এখানে আসছি, ভাইয়ের সাথে কথা বলে আমরা চলে যাবো আসলে পুরান ঢাকায়। আমাদেরকে দেখলেই বোঝা যায় আমরা প্রচুর খাদ্যরসিক। হ্যাঁ, তো আমাদের ব্লগে ঘোরার পাশাপাশি বিভিন্ন এলাকার খাবারও দেখতে পারবেন, লাইফস্টাইল ব্লগ। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে যাই, আপনারা যারা আমাকে ইউটিউবে দেখেন তারা হয়তো বা আমার শপটা সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। আমি সাধারণত আমার ফেসবুক বা আমার গের স্টেশন ভিডিও হচ্ছে আমার শপটা, ওখানেই সবচাইতে বেশি শপ রিলেটেড আপডেট দেই। ইউটিউব চ্যানেলটাতে অত বেশি আপডেট দেওয়া হয় নাই। তো যারা এখন আমার শপ ভিজিট করেন নাই, রিকোয়েস্ট থাকবে কাইন্ডলি ভিজিট করেন। এই মুহূর্তে আমার শপে বিভিন্ন রকম প্রোডাক্টের উপরে বেশ কিছু ডিসকাউন্ট চলতেছে, লাইক আপ টু 10%, ইভেন কোনো প্রোডাক্টে 15% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া আছে। ইনশাল্লাহ শপে আসলে একটা গুড ডিল পাবেন। আমার সাধ্যমতো চেষ্টা করতেছি আর কি আপনাদের জন্য যতটুকু পারি সব কিছু করার, যেন কখনোই আপনাদেরকে টেনশন করতে না হয় প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে। সো আজকের মতো এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।